ফুপুর বাড়িতে কেন? ভ্রুকুঁচকে জিজ্ঞেস করে আবিয়ান। সে খবর পায়নি ভাই, চেষ্টা করেছি জানার। ওকে, ভালো করে সব জেনে নিস। আমি একটু কল্যাণ সমিতির অফিসে যাচ্ছি, শালারা শুধু ঝামেলা পাকাচ্ছে। রামদা দিয়ে কোবাতে না পারলে শান্তি পাবো না। আমি যাব আপনার সাথে ভাই। আবিয়ান বাধা দিয়ে বলল, না, তুই ওর খবর নে ভালো করে, আমি সামলে নিব ওদিকটায়। রনি বাধ্য ছেলের মতো মাথা নাড়ালো। আবিয়ান ড্রয়ার খুলে কালো চকচকে রিভলভারটা বের করে কোমরে গুজে নিল। কালো সানগ্লাস চোখে ঠেকিয়ে পা চালালো নিজ গন্তব্যে। দুপুর হয়ে গেছে, মেহমানরাও ইতোমধ্যে চলে এসেছে। আপাতত তাদের খাবারের ব্যবস্থা চলছে। মিমকে শাড়ি পরিয়ে রুমে রেখে এসেছে। জোহরা মির্জার সাথে লামিয়ার মা হাতে হাতে বেড়ে দিচ্ছে। মেয়েরা এখনো অবধি নিচে নামেনি। খাওয়া দাওয়ার পাট চুকলো সবে। আয়েশ করে খেয়েছে মেহমানরা, প্রশংসাও করেছে বেশ। তবে পাত্রের ফুফাতো ভাই নুডলস পছন্দ করেছে বিশেষ করে। ক্ষণে ক্ষণে বলছে, এমন নুডলস আজ প্রথম খেয়েছে। জোহরা মির্জা ভাইজির প্রশংসা শুনে মুখ খুশি হলো। তবে কেউ জানে না এখনো কার রান্না ছিল সেটা। জামিলা খাতুন গালে পান গুজে বলল, তো মেয়ে আনুন দেখি ছেলের হবু বউকে। জিহাদ একপাশে বসে আছে। ইস, কত বছরের প্রেম আজ পূর্ণতা পাবে। উদ্যানের হাতে পায়ে ধরে রাজি করিয়েছে জিহাদ। উদ্যানকে না জানিয়েই ওর বন্ধু ওই ফুফাতো বোনের সাথে লাইন মারছিল। উদ্যান জানার পর হম্বিতম্বি করল প্রচুর। পরে মিম জিহাদ দুজনেই বুঝিয়ে বলেছে। উদ্যান আর নাকচ করেনি। বোন ভালো থাকলেই হবে। আর জিহাদ খারাপ ছেলে নয়, উদ্যানের বেস্ট ফ্রেন্ড। সিঁড়ি বেয়ে নিচে নেমে আসছে মিম, মাথায় ঘোমটা টেনে দেওয়া। মিমের দুপাশে মাইশা আর উষা, তার পেছনে লামিয়া। উদ্যান তাকালো সেদিকে। রাফসাকে দেখতে না পেয়ে ভ্রু কুঁচকালো। এই মেয়ে ওর কথা শুনেছে। তবে উদ্যানে চিন্তাভাবনা ভুল প্রমাণিত করে তৎক্ষণাৎ রাফসাকে দেখা যায়। মেরুন কালারের থ্রি পিস পরে রাফসা। বরাবরের মতো স্নিগ্ধ শোভন মুখখানি তার। ভদ্রভাবে ওড়না দিয়ে মাথায় ঘোমটা টানা, শরীর জড়িয়ে রেখেছে ওড়নাটা। উদ্যানের কুঁচকানো ভ্রুযুগল শিথিল হলো। রাফসার থেকে চোখ সরিয়ে আনতেই চোখে পড়ে জিহাদের ফুফাতো ভাই সৈকতের পানে। কেমন ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে রাফসার পানে। উদ্যান তখনও বুঝতে পারেনি ও ছেলের দৃষ্টি কোন দিকে। সৈকতের দৃষ্টি অনুসরণ করে তাকায় উদ্যান। ব্যাস বুঝে গেল এই বান্দার দৃষ্টি কোথায়। উদ্যান একবার সৈকত তো আরেকবার রাফসার পানে তাকাচ্ছে। রাফসার এদিকে কোনো হুঁশ নেই। নিজের ছন্দে ধীর পায়ে নেমে আসছে গুটি গুটি পায়ে। ভালোবাসা আজ বন্য, কোনো কথা শোনে না, নিঃশ্বাসে যেন চাতকের। বুক ভাঙা বাসনা স্বপ্নের মতো হানা দেয় এ মনের কামনা। নিজেকেই দেখে লাগে আজ অচেনা অচেনা অচেনা। বাতাসে গুনগুন তৃষ্ণা, এত তৃষ্ণা প্রেমে হয়নি যে আগে। উতল করো আমায় আজ অন্য সোহাগে। এ কোথায় ভেসে চলেছি নিজ আজ জানি না। চাওয়া পাওয়া যেন আজ কিছুতেই মেটে না। স্বপ্নের মতো হানা দেয় এ মনের কামনা। নিজেকেই দেখে লাগে আজ অচেনা অচেনা অচেনা। বাতাসে গুনগুন এসেছে ফাগুন, বুঝিনি তোমার শুধু ছোঁয়ায় এত যে আগুন। কিসের কামনা? পেছন থেকে বলে উঠল উদ্যান। রাফসা আওয়াজ পেয়ে পেছনে ঘুরে তাকালো। উদ্যানকে দেখে ভালো লাগাটা মুহূর্তে বিলীন হয়ে যায়। এসে ভর করে এক রাজ্য বিরক্তি। গতকালই মেহমান চলে যাওয়ার পর উদ্যান বাড়ি ফিরে বলে জেদ ধরে, সবাই মিলে অনেক বুঝিয়েছে আজকের একটা রাত থেকে যেতে, কিন্তু উদ্যান নিজের কথায় কোনো নড়চড় করেনি। চলে যাবে মনে ভাবেই যে কেউ ধরে বেঁধেও রাখতে পারবে না। রোহান, জাহিন, যারা, উষা সবাই থাকতে চাইলেও রাফসা নিশ্চুপ ছিল। আজকাল কোনো চাওয়া পাওয়া নেই, পরিস্থিতির সাথে খাপ খাইয়ে নিয়েছে। জোহরা মির্জা আকুতি মিনতি করেও ধরে রাখতে পারেনি উদ্যানকে। মিমের বিয়ে ঠিক হয়েছে প্রায় 1.5 মাস পর। ডেট এখনও কনফার্ম হয়নি। 1 মাস পর পরীক্ষা শুরু হবে। এখন এত তাড়াহুড়া করে আয়োজন করা সম্ভব নয়। মিম প্রথম মেয়ে পরিবারের, সবারই শখ আহ্লাদ আছে। কাল সকাল উদ্যান সারাটা সময় চোখ মুখ শক্ত করে রাফসার পানে তাকিয়েছিল। এই মেয়েটা এত অবাধ্য হয়েছে বলার বাহিরে। রাফসাকে কিছু না বললেও উষাকে, যারাকে ধমকেছে, মেয়ে নিয়ে গিয়েছে, তারপর রুমে চলে যেত। দাঁড়িয়েছিল কেন? লোক এসেছিল প্রায় 10-12 জনের মতো। সেখানে প্রায় 6 জনেই ছেলে ছিল। সৈকত সারাটা সময় রাফসার পানে ড্যাব ড্যাব করে তাকিয়েছিল। মাইশা, উষা উদ্যানের চোখের দিকে তাকায়নি তখন।
তাকালে অবশ্যই মানে মানে কেটে পড়ত। এত কিছুর মাঝেও রাফসার ভুলবশত উদ্যানের সাথে একবার চোখাচোখি হয়ে যায়। উদ্যান চোখ রাঙিয়ে বুঝিয়েছিল রুমে যাওয়ার জন্য, কিন্তু রাফসা অনড় ছিল। দ্বিতীয়বার আর তাকানোর প্রয়োজন বোধ মনে করেনি, যেন উদ্যানের চোখ রাঙানি তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে। কি হলো, কথা বলছেন না কেন মিস? রাফসার ধ্যান ভাঙে উদ্যানের কথায়। রাফসা চাও না শত্রুতামি করতে, কিন্তু এই উদ্যানকে দেখলে গায়ে যেন আগুন ধরে যায়। রাফসা বিরক্ত চোখে তাকালো। মিস বলছেন কেন? উদ্যান নিষ্প্রভ কণ্ঠে শুধায়। তো কি বলবো মিসেস? আপনার কি বিয়ে হয়েছে? মিস না বললে কি বলবো? রাফসা শান্ত চোখে তাকালো, ঠোঁট কামড়ে হেসে বলল, ছোট বোন ডাকবেন? আপনার মনে নেই বড় ভাই একবার বলেছিলেন আমি আপনার ছোট বোনের মতো, নাম ধরে তুই করে ডাকবেন? উদ্যান থতমত খেয়ে গেল রাফসার কথায়। রাফসা হাসল। উদ্যান তর্জনী আঙ্গুল দিয়ে কপাল চুলকায়, জিভ দিয়ে ঠোঁটের অভ্যন্তরীণ অগ্রভাগ ভেজায়। উদ্যান ভাবলেশহীনভাবে বলে উঠল, বলেছিলাম বোধহয়, মনে নেই আসলেই। রাফসা উল্টো দিকে ঘুরে দাঁড়ালো। সূর্য অস্ত যাওয়ার ভাব, আকাশের পাখিদের আনাগোনা। ব্যস্ত পাখিরা ছোট্ট খড়ের ঘরে যাওয়ার জন্য ছুটোছুটি করছে। আকাশের পানে তাকিয়ে মৃদু স্বরে উদ্যানের উদ্দেশ্যে বলে উঠল, আজ কত তারিখ জানেন? হুঁ হুঁ 28 তারিখ। কোনো বিশেষ দিন আজ? রাফসা হাসল, চোখের কোণে জল জমতে শুরু করেছে। না, আজ সবসময়ের মতোই স্বাভাবিক দিন, কিন্তু আমার জন্য নয়। উদ্যান অবাক হয় রাফসার কথায়, মনে করার চেষ্টা করে আজ কি। উদ্যান ঢোক গিলে কিছু বলার আগেই রাফসা বলে উঠল, আজ অক্টোবরের 28 তারিখ। সবার জীবনের স্বাভাবিক দিন হলো আমার জীবনের সবচেয়ে করুণ একটা দিন। সূর্য ডোবার আগ মুহূর্তের ঘটনা। জানেন, এই দিনে আমি এক পুরুষকে আমার ষোড়শী মনের ভালোবাসার কথা জানিয়েছিলাম। তার বিনিময়ে কি পেয়েছিলাম জানেন? অপমান, লাঞ্ছনা এবং সবশেষে গায়ে হাত তোলা। শারীরিক গঠন নিয়েও তুচ্ছ-তাচ্ছিল্য করেছিল। অনেক খোঁটা দিয়েছিল আমার কমতি নিয়ে। তাকে হাজার ধন্যবাদ জানাই। অবাক হবেন তাই না? এত কিছুর পরেও কেন ধন্যবাদ জানাচ্ছি? সেদিন যদি ওই পাষাণ পুরুষ আমায় পুরোপুরি ভেঙে না দিত, আমি আজকের রাফসা কখনোই হয়ে উঠতাম না। কখনোই আমার জেদ এতটুকু হতো না। তাকে ধন্যবাদ জানাই। আজ তার জন্যই আমি এ পর্যায়ে দাঁড়িয়ে আছি। তাকে কখনো অভিশাপ দেইনি, কিন্তু মনে খুব আফসোস ছিল। এতটা অপমান না করলেও তো পারত। আমাকে বুঝিয়ে বলতো। জানি ওই দিন আমার হাজার বোঝালেও আমি কিছুই বুঝতাম না। কিছু কিছু ক্ষেত্রে অপমানেরও প্রয়োজন হয়। আমি সেদিন বুঝেছিলাম। তাকে হারিয়ে প্রথম প্রথম আমার অবস্থা মানসিক রোগীতে পরিণত হয়েছিল। দিনরাত কাঁদতাম। কাঁদতে কাঁদতে আমার চোখের পানি শুকিয়ে গেছে। এখন যদি ওই পুরুষ পৃথিবীর সব কিছুর বিনিময়ে এসে আমার সামনে দাঁড়িয়ে চায় আমাকে, আমি নির্দ্বিধায় তাকে ফিরিয়ে দিব। যদিও জানি সে পুরুষ কখনোই আমায় চাইবে না। আজকের দিনটা আমার জন্য খুব স্পেশাল। আমার জীবনের স্মরণীয় একটি দিন। এই দিনের চেয়েও বেশি কেঁদেছিলাম 30শে অক্টোবর। কেন জানেন? সেদিন পাষাণ পুরুষ এই দেশ ছেড়ে চলে গিয়েছিল। দেখেনি আমার আর্তনাদ, আহাজারি, আমার চোখের পানির মূল্য সে দিতে পারেনি। ওই দিন আমি তার বোনের কাছে এই দুটো হাত তুলে তাকে ভিক্ষে চেয়েছিলাম। সব কিছুর বিনিময়ে তাকে চেয়েছিলাম। কখনো দুষ্টুমি করব না, বেয়াদবি করব না বলেছিলাম। তবুও পাষাণ পুরুষ ফিরে আসেনি আমার কাছে। সেদিন রাতের ওই আহাজারিতে বোধহয় অনেক লোক কেঁদেছে। কখনো কাউকে মুখ ফুটে বলতে পারিনি আমি ভালো নেই। এই কথাটা আমি ছাড়া দুনিয়ার কেউ জানে না। এত অপমান লাঞ্ছনার পরেও প্রায় কয়েক মাস আমি তাকে প্রতি মোনাজাতে চেয়েছি। তাহাজ্জুদের নামাজ পড়েও তাকে আমি চেয়েছি। সিজদায় লুটিয়ে তাকে আমি চেয়েছি, কিন্তু কখনো পাইনি। ভাগ্যে নেই, ছেড়ে দিয়েছি। বাহিরে যাওয়ার পরও সে একটা বারের জন্য আমার সাথে যোগাযোগ করেনি, সান্ত্বনা দেয়নি আমাকে। একটু একটু বড় হচ্ছিলাম তখন। নিজের ভালো বুঝতে শিখলাম। ভেতরে থাকায় এক টুকরো সজীব অনুভূতি নিজ হাতে খুন করেছি। 28 অক্টোবর এবং 30শে অক্টোবর আমার জীবনের সবচেয়ে স্মরণীয় দিন, যা আমি মৃত্যুর আগ পর্যন্ত মনে রাখব। অজান্তেই রাফসার বুক কেঁপে উঠল কথাগুলো বলতে গিয়ে। যুদ্ধ করে টিকে থাকার সময়টুকু মনে পড়ে যায়। উল্টো ঘুরে থাকার ফলে উদ্যান রাফসার চোখের পানি দেখেনি। রাফসা চোখ মুখ শক্ত করে এবার সর্বোচ্চ স্বার্থপরতা মিশিয়ে বলল, তার জানা উচিত, 'একটা মানুষেরও কষ্ট হয়, অপমান করার আগে 10 বার ভাবতে হয়। তার জানা উচিত, 'একটা মানুষেরও কষ্ট হয়, অপমান করার আগে 10 বার ভাবতে হয়।
তার মতো ব্যক্তিকে ভালোবেসেছিলাম ভাবতেও কেমন লাগে। তাকে আমি বহু বছর আগেই মুক্ত করে দিয়েছি। আর কখনোই ভালোবাসা নামক শব্দে নিজেকে জড়াতে চাই না। আমার মনের রাজ্য জুড়ে তার জন্য কেবল ঘৃণা বাঁচিয়ে রেখেছি। এই ঘৃণা কখনো শেষ হওয়ার নয়। উদ্যান ঢোক গিলে কিছু বলতে চায়, কিন্তু মুখ ফুটে আওয়াজ আসেনি। বিয়ে করব আমি। কিছু জানি না, বউ এনে দে। উদ্যান বিরক্ত হলো রোহানের কাণ্ডে। সে কখন থেকে জ্বালিয়ে কলিজা ভুনা খিচুড়ি করে ফেলল। আমি বউ নিয়ে বসে আছি, স্টুপিড। যা ভাগ এখান থেকে। রোহান শোটান হয়ে হাত পা মেলে বিছানায় শুয়ে পড়ল। আফসোস করে বলল, আজ একটা বউ নেই বলে তুই আমাকে অপমান করলি। আমারে বিয়া করাই না কে? 30-এ দিচ্ছি পা, আর কবে বিয়া করলাম? লেট করলে হবে দেরি। কবে স্কুল করব? ঘুম আসে না, ভালো লাগে না, বেকায়দা ব্যারাম। আমায় বিয়া দাও, বিয়া দাও, বিয়া দাও বাজান, আমায় বিয়া দাও, বিয়া দাও, বিয়া দাও বাজান। বিয়ে করে তুই কি করবি? কাজ কি তোর? রোহান হামাগুড়ি দিয়ে উঠে বসল। উদ্যানের দৃষ্টি ল্যাপটপের পানে নিবদ্ধ। কোলের ওপর ল্যাপটপ রেখে কাজ করছে। শরীরে কালো ট্রাউজার এবং অনাবৃত শরীর, চুলগুলো ভেজা। সন্ধ্যার পর ছাদ থেকে নেমে কতক্ষণ পায়চারি করেছিল। নিজেকে ঠান্ডা করতেই চট করে শাওয়ার ছেড়ে বেরোয়। রোহান চোখ ছোট ছোট করে বলে, কাজ কি মানে? তোর কাজ কি আগে তা শুনি। আগে তুই বলবি, তারপর না হয় আমি বললাম। সবসময় তুই আমাকে মাসুম বাচ্চা পেয়ে পেট থেকে কথা বের করে আনিস। এখন আর সেটি হচ্ছে না। আগে তুই বল। উদ্যানের দৃষ্টি সরিয়ে সরিয়ে অনল ল্যাপটপ হতে ব্যস্ত হাতের টাইপিং থেমে গেছে। জিভ দিয়ে গালের অভ্যন্তরীণ ত্বক স্পর্শ করে। পুনরায় ব্যস্ত আঙুলগুলো কিবোর্ডে চালাতে চালাতে ঠোঁট বাঁকিয়ে বলল, ফিজিক্যাল এক্সারসাইজের জন্য। এতে শরীর আর মন দুটোই ফুলফিল থাকে। রোহান তৎক্ষণাৎ চোখ জোড়া বড় বড় করে তাকালো, যেন এক্ষুনি বেরিয়ে আসতে চাইছে। ডান হাত দিয়ে বুকের বাঁ পাশে হাত রেখে চেপে ধরে বলে উঠল, ইয়া আল্লাহ, তুলে নাও এসব ঝামেলা। কি শুনলাম আমি? কানে তুলো দেয়নি কেন? কি পাপ করেছিলাম এই গম্ভীরওয়ালা ছেলের মুখ থেকে এমন কথা শুনতে হলো? ইয়া আল্লাহ, তওবা তওবা। উদ্যান ভ্রু কুঁচকে তাকায়। বেয়াদব, আজকে কাজ করতে দিবে না বলে পণ করেছে। সেই কখন বসেছে। একটু যদি শান্তিতে কাজ করতে পারত। উদ্যান একে তো আজকে ভীষণ বাজেভাবে বিরক্ত। রাফসার কথাগুলো মাথায় ঘুরছে। ওই পুচকি আজ কতগুলো কথা শুনিয়ে দিল। উদ্যানের লালিত চোখ জোড়া দেখে রোহান আঁতকে ওঠে। তড়িঘড়ি করে বলে উঠল, কি হলো তোর? চোখে কি মরিচের গুঁড়ার বয়াম ঢেলেছিস? এত লাল কেন তোর চোখ? উদ্যান দাঁত কিরমির করে বলে, আই সোয়ার, তুই আমার রুম থেকে না বের হলে কি যে করব নিজেই জানি না। রোহান ইনোসেন্ট ফেস বানিয়ে আফসোসের স্বরে বলল, আমাকে তোরা 1 আনা পরিমাণ দাম দিস না কেন? আমি কি জানতে পারি? ও বুঝেছি, আর বলা লাগবে না। আমার বউ নেই তাই অপমান করছিস? সমস্যা নেই, সময় একদিন আমারও আসবে, দেখিস। আর তোর আগে বাপও হয়েও দেখাবো, মনে রাখিস। উদ্যান ভাবলেশীনভাবে বলে, ওকে, মনে রাখলাম। এখন তুই যাবি নাকি ধাক্কা মেরে বের করব? রোহান উঠে দাঁড়ালো। ঘর বের থেকে বের হয়ে যেতে যেতে বলল, তোর অবস্থা এর চেয়েও বেশি করুণ হোক, আমিন। ভাই, ভাবিকে তুলে নিয়ে আসি। আবিয়ান চট করে তাকালো রনির পানে। রনি আবিয়ানের দৃষ্টিতে থতমত খায়। বেচারা বুঝতেই পারেনি কি এমন কথা বলেছে। এ কথা কেন হঠাৎ? আজ কি নেশা বেশি করেছিস? রনি আমতা আমতা করে বলে, ভাই, আজ নেশা করিনি, শুধু উল্টো ভাবেন। আবিয়ান ভাবলেশীনভাবে বলে উঠল, হয়তো। ভাই, আপনার কি হয়েছে? মন খারাপ? কেমন উদাসীন দেখাচ্ছে। কি হয়েছে? আবিয়ান হেলান দিয়ে বসে। শরীরটা এলিয়ে দিল সোফায়। হাতের 2 আঙুলের ফাঁকে জ্বলন্ত সিগারেট চেপে ধরা। তাতে লম্বা একটা টান দিয়ে ধোঁয়া উড়িয়ে দিল। কুণ্ডলি পাকিয়ে উড়ে যায় ধোঁয়া। কণ্ঠ খাদে নামিয়ে বলে উঠল, তেমন কিছু না। কাল একবার কোচিংয়ে যাব। অনেক দিন হয় ওকে দেখি না। আপনি চিন্তা করবেন না ভাই, ভাবি বাড়ি ফিরে এসেছে। আবিয়ান শুনল রনির কথা। সোফা থেকে উঠে দাঁড়িয়ে শেষবারের মতো একটা টান দিল তাতে। তারপর পায়ের নিচে পিষ্ট করে আবেগহীন কণ্ঠে বলল, ওকে, কাল কোচিং আছে কিনা খবর নে। আর টাইমটা অবশ্যই জেনে নিবি। জি ভাই, আমি 1 ঘন্টার মধ্যে খোঁজ নিয়ে আপনাকে জানাচ্ছি। সবাই একসাথে রাতের খাবার খেতে বসেছে।
আজ বাড়ি কর্তারা বাড়িতে উপস্থিত আছেন। ওনাদের এত একটা দেখা যায় না বাড়িতে। টেবিলে সবাই থাকলেও রাফসা অনুপস্থিত। বোনকে দেখতে না পেয়ে রিশান পুরো ডাইনিং চোখ বুলায়, সাথে ড্রয়িং রুমেও। তবুও রাফসার দেখা মেলেনি। রিশান বসতে গিয়েও বসল না। আজ অনেক দিন পর বাড়ি ফিরেছে। এতদিন বাহিরে ছিল, আজই দেশে ফিরে এসেছে সেই সন্ধ্যায়। ফ্রেশ হয়ে ঘুম দিয়ে নিজেকে চাঙ্গা করেছে। এসেছে পর থেকেই বোনের সাথে দেখা করতে সময় হয়ে ওঠেনি ওর। বসতে গিয়েও আর বসল না, উল্টো ঘুরে পা বাড়ায় উপরে। দরজায় চাপানোই ছিল, সহজেই ঢুকতে পেরেছে রিশান। তবে রুম অন্ধকারে ডুবে আছে, ব্যালকনিতে লাইট জ্বালিয়ে রাখা। জানালার গ্রিলের ফাঁক গলে মৃদু অস্পষ্ট আলো ঘরে প্রবেশ করছে। নিস্তব্ধতার মাঝেই বড় বড় নিঃশ্বাসের আওয়াজ শুনে ভ্রু কুঁচকাল রিশান। জলদি করে রুমের লাইট জ্বালিয়ে দেখল বেডে এলোমেলো হয়ে পড়ে আছে রাফসা। রিশান বড় বড় পা ফেলে বেডে গিয়ে বসে। রাফসার গালে হাতে দিয়ে নরম গলায় ডাকে, বোন উঠ, ভাইয়া এসেছি দেখ, চোখ মেলে তাকা। সন্ধ্যার থেকে পড়ে ঘুমিয়েছে রাফসা, পড়তে বসা হয়নি আজ। মাথা ভার হয়েছিল, কান্নার ফলে চোখ মুখ ফুলে উঠেছে। লম্বা চুলগুলো ছড়ানো, বিছানায় গড়াগড়ি খাচ্ছে। ভাইয়ের ডাকে পিটপিট করে চোখ মেলে রাফসা। ঘুম একেবারে হালকা ওর। রিশান আবার ডাকে, উঠ, ডিনার করবি না? রাফসা উঠে বসল, চোখে ঘুম এখনো, চোখ মেলে তাকাতে পারছে না। রিশান তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে কিছুটা অবাক হয়, থমথমে গলায় বলল, কেঁদেছিস কেন? রাফসা জড়সড় হয়ে বসে খানিক, ঘুম উড়ে গেছে চোখ থেকে। জড়ানো কণ্ঠে শুধায়, কাঁদবো কেন? কাঁদিনি যোগ, ঘুমানোর ফলে এমন হয়ে দেখাচ্ছে হয়তো। তুমি কখন এসেছো? রিশান বুঝল রাফসা কথা ঘুরানোর চেষ্টা করছে, কিন্তু চোখ ফাঁকি দিতে পারবে এই মেয়ে? পুচকি মেয়ে আমাকে তোর বোকা মনে হয়? কেন কেঁদেছিস? কেউ বকেছে? রাফসা তৎক্ষণাৎ বলে উঠল, না, কে বকবে? রিশান হঠাৎ করেই বলল, উদ্যান ভাই বকেছে। কি বলেছে? ভাইয়াকে বল, ধরে বেঁধে রাখবো আমার বোনকে কিছু বললে। রাফসা আঁতকে উঠল হঠাৎ ভাইয়ের মুখে উদ্যানের নাম শুনে। ভাই কি কিছু জানে? জড়তা নিয়ে বলল, তুমি হঠাৎ এ কথা বলছো কেন ভাইয়া? উদ্যান, তুই ভাই ছাড়া তোকে আর কেই বা বকে? আরেকদিন কিছু বললে আমায় বলবি, আমি উদ্যান ভাইয়ের বোনকে বকে দিব, তাহলে সমান সমান হবে। রাফসা হেসে ফেলল ভাইয়ের কথায়। আজ এই পর্যন্তই বন্ধুরা। আজকের পর্ব কেমন লাগলো জানাতে ভুলবেন না বন্ধুরা। আর অবশ্যই যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।